আমাদের প্রথম কাজ আজ যেটা হবে সেটা হচ্ছে টপিকটাকে মাথায় রেখে অপারেশন সিন্দুরের মতো এরকম একটা ইম্পর্টেন্ট টপিককে মাথায় রেখে আমরা প্রত্যেকটা বিষয়কে পর করে এগিয়ে নিয়ে যাব। প্রথমে অপারেশন সিন্দুর, এটার মধ্যে কতটুকু আমি নেব সেটাকে বলবো এবং এটা তোমাদের সঙ্গে থাকছে। আর তারপর চলে যাব সাইবার ক্রাইম। এবার সাইবার ক্রাইম আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে যে সাইবার ক্রাইম একটা টপিক হিসেবে দেখেছি। অর্থাৎ সাইবার ক্রাইম এই টপিকটাকে কভার করে লিখতে গেলে কি কি পয়েন্টের উপর আমাকে ডিসকাস করতে হবে, কোনগুলো আমি রাখবো কোনগুলো রাখবো না, এই বিষয়টার উপর। তার একটা সোশ্যাল ইমপ্যাক্ট আছে, কেন সাইবার ক্রাইম হয়, এই ব্যাপারগুলো রয়েছে। ক্রাইমের একটা পার্ট সাইবার ক্রাইম। তাহলে এই দুটো বিষয়কে আমি এক জায়গায় রাখবো, কারেন্ট টপিক এবং সেগুলোকে নিয়ে ক্রমাগত বিস্তার করা। আচ্ছা, একদম শুরুতেই বলি, একটা লুপহোলস, একটা সমস্যার জায়গা আমার পার্ট থেকে দাঁড়িয়েছে। সমস্যাটা হচ্ছে যে মানে অনিয়ন্ত্রিত এবং সবথেকে বড় কথা হচ্ছে একেবারেই অযাচিতভাবে কিছু রোগ এসে ঢুকেছে, যেটার জন্য আমি তৈরি ছিলাম। যাই হোক, অনেকটা সময় নষ্ট হয়েছে, অনেকটা। আমি প্র্যাকটিক্যালি দিনের পর দিন বিভিন্ন টেস্ট এবং আমাদের রাজ্যের বাইরেও টেস্ট করিয়েছি এবং ডাক্তার দেখিয়েছি, ফলত সময়টা অনেকটা নষ্ট হয়েছে। আজকে আমি যেগুলো বলবো সেগুলোকে মাথায় রেখে এগুলোকে লিখে প্র্যাকটিস করা, এবং যদি পড়ার সময় মনে হয় স্যার আমি এই ওয়ার্ডটা লিখবো না, কারণ এই ওয়ার্ডটা আমার কাছে একদমই অপরিচিত, আপনি সহজে কিছু বলুন, সেটাও আমি বলে দেব, কিন্তু মেইন ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, অর্থাৎ এটা লিখে তৈরি করতে হবে। রাইট? একটু এই বিষয়টা নিয়ে প্রথমে নজর দেব। চলো শুরু করা যাক। আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি থাকে এই রিলেটেড বলতে পারো, সমস্যা। বেশ, চলো আমরা শুনছি। একদম চলো। আজকে টপিক অপারেশন সিন্দুর। এখানে ফার্স্ট ডেটটা দিয়েছি, অনেকের প্রশ্ন স্যার ডেট কেন? ইউজুয়ালি যখন একটা রিপোর্ট লেখা হয় তখন তো এভাবে লিখি। একদম প্রথম প্রশ্ন যে না ঘটনাটা দাম একটা আমি ওভারঅল লেখা দিচ্ছি, যেটা একটা রিপোর্ট হিসেবে সার্ভ করবে, একটা এসে হিসেবে সার্ভ করবে। আবার কোনো ছোট যদি লেখা কিছু হয় প্রবন্ধজনিত, সেখানে একইভাবে কাজ করবে। কিভাবে একটু দেখে নিন। On 22nd April, Pakistan-based terrorist group, এই যে আমি প্রথমে বললাম সময়ের কথা, তারপর বললাম পাকিস্তান-based terrorist group, অর্থাৎ পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। তুমি বলতেই পারো স্যার আমি বেস্ট কথাটা দেবো না, আমি যদি বলি যে পাকিস্তান কন্ট্রোল টেররিস্ট গ্রুপ, তাহলে সমস্যা আছে? সমস্যা নেই, লিখতেই পারো টেররিস্ট গ্রুপ। অর্থাৎ আমি বেস্ট কথাটার বদলে কি ইউজ করতে পারি? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট গ্রুপটার নাম হচ্ছে টিআরএফ। খুব শোনা যাচ্ছে টিআরএফ ব্যাপারটা কি? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। রেজিস্ট্যান্স কথাটার মানে আমরা প্রায় প্রত্যেকেই জানি, অর্থাৎ সোজা কথা রেজিস্ট্যান্স মানে রোধ, বিজ্ঞানের ভাষায় বলি। আর আমরা যদি আমাদের ভাষায় বলি, সেখানে রেজিস্ট্যান্স কথাটার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে খেয়াল করবে, সোজা কথায় আমরা বলতে পারি বাধা বা প্রতিরোধ। রাইট? দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট perpetrated a devastating attack in Pahalgam. Pahalgam কথাটা পুরা GAM কাশ্মীরি, তো আমিও সেখানে সেই স্পেলিংটা ইনট্যাক্ট রেখেছি। আসামে গিয়ে তুমি দেখবে বনগাই গাঁও কথাটা লেখা আছে, সেখানে লিখছে গাঁও GANO বা GAON। পপুলার স্পেলিং এটা, কিন্তু কাশ্মীরে এভাবে লিখে আমি এভাবে লিখেছি। ঠিক আছে? এবার perpetrated a devastating attack in Pahalgam, India। তাহলে বিষয়বস্তু কি? সোজা পাকিস্তান-based টেররিস্ট গ্রুপ কি করেছে? perpetrated a devastating attack in Pahalgam, India। ভারতবর্ষের পাহেলগাঁও অঞ্চলে তারা কি করেছে? একটা ধ্বংসাত্মক আক্রমণ নামিয়ে এনেছে, পারপেট্রেট করা। তাহলে এই ভার্বটা কেন ইউজ করলাম? তার কারণ এই জাতীয় রিপোর্টে কখন ধরো আমি তো বলতেই পারি পারপেট্রেট কথাটা মানে এক কথা, পারপেট্রেটেড
আর ডিভাস্টেটিং অ্যাটাক। তাহলে পারপেট্রেট কথাটার মানে কি? এই যে আমরা কথাটাকে বলি হানা দেওয়া, রাইট? বাংলা ইউজ করি, বা আমরা যদি এভাবে দেখি, বাংলাতেই বলছি যদি বুঝতে তোমার সুবিধা হয়। পারপেট্রেট করা মানে হচ্ছে অতর্কিতে হামলা করা, রাইট? তার মানে অ্যাটাক করা, কিন্তু অ্যাটাকেরই একটা ডিফারেন্ট ফর্ম দেখলাম, পারপেট্রেট, যেটা সমস্ত জায়গায় ইউজ হয় প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে। সো দে পারপেট্রেটেড, এই গ্রুপটা পারপেট্রেট করেছে একটা ডিভাস্টেটিং অ্যাটাক ইন পেহেলগাম, ইন্ডিয়া। বুঝলাম? নাও ইন দিস অ্যাটাক 26 ইনোসেন্ট টুরিস্টস, আমি এখানে পরিষ্কার করে বলে দিলাম টুরিস্ট কথাটাই। আমি সাধারণ মানুষ না লিখে টুরিস্ট কথা লিখলাম। নিষ্পাপ টুরিস্ট যারা বেড়াতে গেছিলেন were killed in cold blood, right? কেউ বলল স্যার আমি cold blood যদি না লিখি তাহলে আমি কি লিখবো? আমি যে কোনো শব্দ লিখতে পারি, যেমন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে cold blood আমি লিখলাম callously, C-A-L-L-O-U-S-L-Y। এই callously কথাটার মানে হচ্ছে উদাসীন ভাবে, মানে কোনটা যে করছি এটা আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো অনুশোচনা বোধ নেই, নির্বিকার ভাব। তাহলে were killed callously বা were killed in cold blood after segregating them based on their religion। কি করে? তাদেরকে আলাদা করে নিয়ে segregating them মানে আমার কাছে বিষয়টা পরিষ্কার আছে। এখানে সেগ্রিগেট করা মানে তাদেরকে সেপারেট করা, অর্থাৎ যখনই বলে দিচ্ছি সেগ্রিগেটিং তার মানে আমার কাছে পরিষ্কার আছে, দ্যাট ইজ টু সেপারেটিং দেম বেসড অন দেয়ার রিলিজিয়ন, ধর্মের উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করে তাদের মারা হচ্ছে। তাহলে পরিষ্কার সেন্টেন্স সাবজেক্ট, সেন্টেন্সের ভার্ব এন্ড অবজেক্ট পুরো ক্লিয়ার আছে। সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে বলবে। নেক্সট আমরা ঠিক তার পরের পয়েন্টে চলে যাব। টিআরএফ। এবার টিআরএফ কথা বললাম, এই অ্যাটাকের কথা আমরা পরিষ্কার হবে না বলার পর বললাম টিআরএফ পরিচয়টা দিতে হবে। টিআরএফটা কি? The TRF is an offshoot of the well-known Pakistan-backed terrorist organization Lashkar-e-Taiba। এই যে offshoot কথাটা বললাম, equally important, এই জাতীয় লেখাতে এই জিনিস যত বেশি পরীক্ষক দেখবেন তত উৎসাহিত হবেন একটাই কারণে, কারণ সেই ল্যাঙ্গুয়েজগুলো তিনি এক্সপেক্ট করছেন যে টেররিস্ট অ্যাটাকের মতো একটা ইস্যু নিয়ে যখন লেখা হচ্ছে তখন পারপেট্রেট, অফশুট, ইন্টারসেপ্ট এই কথাগুলো থাকবে, রাইট? অফশুট কথাটা যদি কেউ মানে জানো আমাকে একটু বলতে পারো, যদি মনে হয় যে এই শব্দের মানে তোমাদের জানা আছে, বা কোন পার্টস অফ স্পিচ কাছাকাছি বলতে পারলেও হবে। না জানা, ফাইন, আমি বলছি অফশুট। অফশুট হচ্ছে এক ধরনের গ্রোথ। ঠিক যেমন ছোলা ভিজিয়ে রাখার পর তুমি যদি আলাদা করে রেখে দাও জল থেকে তুলে, তাহলে অঙ্কুর বেরোবে, অঙ্কুরোদ্গম হয়। তাহলে আমরা সেটাকে বলছি দ্যাট স্প্রাউটেড, অর্থাৎ সেটা গজিয়ে উঠেছে। তাহলে অফশুট কথাটা কি ভালো করে বুঝি। তাহলে অফশুট হচ্ছে সেই গজিয়ে ওঠা অংশ। আশা করি বোঝাতে পারলাম অফশুট কথাটার এক্সাক্ট মানে কি। তার মানে এই যে বলছে টিআরএফ ইজ অ্যান অফশুট, আমরা কথায় বলি না বিভিন্ন গজিয়ে ওঠা, এই কি বলবো টেররিস্ট সংগঠনগুলো, এই গজিয়ে ওঠা বলতে এখানে অফশুট কথাটাকে ব্যবহার করা। লিখে নেবে, প্রত্যেকের খাতা যেন রেডি থাকে। টিআরএফ ইজ অ্যান অফশুট অফ দ্য ওয়েল-নোন পাকিস্তান-ব্যাকড টেররিস্ট অর্গানাইজেশন। তার নামটা কি? লাশকর-ই-তৈবার একটা শাখা সংগঠন হচ্ছে এই টিআরএফ। নাও পোস্ট দ্য অ্যাটাক, আমি এখানে পোস্ট দ্য অ্যাটাক লিখলাম। অসুবিধা হলে সিম্পল আমি কি লিখব? আফটার দ্য অ্যাটাক। টিআরএফ ক্লেম, তারা দাবি করেছিল, কি দাবি করেছিল? দ্য রেসপন্সিবিলিটি ফর দিস অ্যাটাক নট ওয়ান্স বাট টুয়াইস উইদিন আ ফিউ আওয়ার্স। অর্থাৎ ঘটনার ইমিডিয়েট পরে
টিআরএস ক্লেম করেছিল, তারা দাবি করেছিল এই ঘটনাটা তারা এই ঘটনাটা করেছে। তাহলে টিআরএস ক্লেম রেসপন্সিবিলিটি for this attack not once but twice within a few hours, কয়েক ঘন্টার মধ্যে দুবার দাবি করে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। বুঝলাম, এই পার্টটুকু আমার কাছে ক্লিয়ার হচ্ছে। এরপরের পার্টে বলছে পাকিস্তান subsequent refusal to acknowledge or curb these terrorist networks compelled India to take a responsible but resolute action. ঠান্ডা মাথায় এই জায়গাটা আমাকে অপশনিং শাখা দেখলাম। এক্স্যাক্টলি ওই যে বললাম শাখা সংগঠন, ওই যে কোনো কিছু গজিয়ে উঠছে, রাইট? তাহলে পরিষ্কার বোঝাতে পারলাম কি বলতে চাইছি। চলো তাহলে এখানে কি বলছি, পাকিস্তান সাবসিকুয়েন্ট রিফিউজাল টু অ্যাকনলেজ অর কার দিস টেররিস্ট নেটওয়ার্ক। আচ্ছা, পাকিস্তান কি করলো? সরাসরি রিফিউজ করলো। কি রিফিউজ করলো? অর্থাৎ এই টেররিস্ট অ্যাটাকের দায় তাদের, রাইট? রিফিউজাল টু অ্যাকনলেজ, তারা স্বীকার করে और কার দিস টেররিস্ট নেটওয়ার্ক, অর্থাৎ এই টেররিস্ট নেটওয়ার্কটাকে তারা যে কার করবে, তারা আটকাবে, তাতেও তারা অসম্মতি দেখিয়েছে, রাইট? এই ঘটনাটা compelled India to take a responsible but resolute action. দুটো ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রিজলিউট আর একটা হচ্ছে রেসপন্সিবল। এই ঘটনাটা বাধ্য করেছে ভারতবর্ষকে একটা অ্যাকশন নিতে, টেক অ্যান অ্যাকশন। কেমন অ্যাকশন? রেসপন্সিবল, অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা অ্যাকশন, এবং তার সাথে ঘটনাটা কেমন? রিজলিউট অ্যাকশন। তাহলে রেসপন্সিবল মানে বুঝলাম, রিজলিউট অ্যাকশন মানে, রিজলিউট কথাটার মানে হচ্ছে ডিটারমাইন্ড, অর্থাৎ সোজা কথায় যেটা মনে করছে সেটা করবে, রাইট? বদ্ধপরিকর অ্যাকশন। বিচক্ষণশীল ব্যাপারটা বিষয় সম্বন্ধে আরেকবার বলে, একটু শুনতে অসুবিধা হলো। সে বিচক্ষণশীল, যেটা মানে একটা জিনিসের প্রতি লক্ষ্য স্থির, যেটা এটা মানে কি, এটা দাঁড়াচ্ছে তোমার আমি বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু যে ওয়ার্ডটা তুমি আমায় বলছো সেই ওয়ার্ডটা আমার কানে আসছে। শুধু সেই ওয়ার্ডটা বলো। বিচক্ষণ না, বিচক্ষণ মানে হচ্ছে জ্ঞানী, ভাবনা চিন্তা যার মধ্যে কাজ করে, খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেয়, তাদেরকে আমরা বলি বিচক্ষণ। এখানে তাহলে রিজলিউট মানে ডিটারমাইন্ড, বদ্ধপরিকর, বললাম রিজলিউট অ্যাকশন মানে আমি যেটা করবই সর্বদা, বোঝাতে পারলাম? অর্থাৎ খেয়াল রাখতে হচ্ছে দুটোর মধ্যে। কিন্তু এই যে তুমি যেটা বললে বিচক্ষণ, সেটার আমি যদি বলি একটা ইংলিশ ওয়ার্ড যেটা এই বিচক্ষণকে রিপ্লেস করবে, সেটা কি হতে পারে? বিচক্ষণ কথাটা হচ্ছে অ্যাস্টিউট, প্রুডেন্ট। এই যে যখন আমরা কথাটা বলছি অ্যাস্টিউট, তুমি নিজেই আমার এইগুলো হচ্ছে বিচক্ষণ। অর্থাৎ বিচক্ষণতা মানে কি, যার মধ্যে অভিজ্ঞতা এবং জ্ঞান দুটোই আছে, সেটা বলে বিচক্ষণ। এখানে তো সেটা না, এটা অ্যাকশন, এটা অ্যাটাকের কথা বলছি। কেমন অ্যাটাক? অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং জায়গা থেকে সরবে না। পৌলমিক স্যাগাসিয়াস এক্স্যাক্টলি সো ভালো শব্দটা বলেছে। অর্থাৎ এখানে আমি স্যাগাসিয়াস কথাটাকে উঠিয়ে দিতে পারি। তাহলে স্যাগাসিয়াস, প্রুডেন্ট, অ্যাস্টিউট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার থাকবে। বিচক্ষণ বলতে এটা বোঝাচ্ছে, আর ডিটারমাইন্ড হচ্ছে এটা। চলে আসি পরেরটা। In response, on the night of 7 to 8 May 2025, অর্থাৎ এই রাতে যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে, in response কথাটা মানে তাহলে বুঝতে পারলাম, অর্থাৎ সেই ঘটনায় সাড়া দিয়ে, তার মানে তার পরিপ্রেক্ষিতে কথাটা বলতে চাইছে বাংলায়, রাইট? The government of India executed Operation Sindhu.
অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার অপারেশন সিন্দুর চালিয়েছে। বোঝাতে পারলাম? এখানে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, খুব ভালো হয় যদি তোমরা এগুলোকে পাওয়ার পরে চেষ্টা করো, ঠিক যেমন ভাবে আমি তোমাদের বলছি, এই সেম এসেটা একটা বাংলা করে ফেল, তাতে দুদিক থেকে লাভ। নিশ্চয়ই ম্যাডাম যিনি আছেন, বাংলা করাচ্ছেন, যারা আছেন, তিনি এই বিষয়টা লেখা দেবেন। তাহলে কি হচ্ছে, তুমি অলরেডি একটা লেখা পাচ্ছ এবং আরেকটা লেখা, তাহলে দুটো লেখা মিলে একটা রিচ জায়গায় তুমি পৌঁছে যেতে পারবে এবং ইংলিশটা লেখাও দেখবে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, পারলে সেটা দেখিয়ে দিতে পারো, কোনো আপত্তি নেই। আমি এই 3 দিন হলাম সম্পূর্ণ কি বলবো রোগ মুক্তির ব্যাপারটা পেয়েছি, ফলত এখন আর আমার অসুবিধার জায়গা থাকছে না। ইন রেসপন্স অন দ্য নাইট বলতে পারলাম গভর্নমেন্ট এই ঘটনাটা ঘটিয়েছে। দ্য রেসপন্স ওয়াজ নন এক্সক্যালেটরি। আমি আবারও বলছি, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কেন বললাম একটা যুদ্ধ তো কোনো অবস্থাতেই ভালো না, তাহলে কেন বলছি এটা একটা রেসপন্সিবল অ্যাকশন, এটা একটা ডিটারমাইন্ড অ্যাকশন, দায়িত্বপূর্ণ যুদ্ধ আবার নয়। যুদ্ধ মানেই তো ধ্বংস। হঠাৎ এই কথা কেন বললাম রেসপন্সিবল এবং রিজলভিং? তার কারণ বলছে যে তার রেসপন্স, তাদেরকে আমরা যে প্রত্যুত্তর দিয়েছি, এখানে রেসপন্স কথাটার মানে হচ্ছে প্রত্যুত্তর, রাইট? যে প্রত্যুত্তর আমরা দিয়েছি সেটা কিন্তু নন এক্সক্যালেটরি। নন এক্সক্যালেটরি মানে কেউ যদি চাও আমাকে বলতে পারো, মানে যদি কারো জানা থাকে, নন এক্সক্যালেটরি। না জানা নেই, ফাইন। নন এক্সক্যালেটরি কথার মানে হচ্ছে, ধরো পাকিস্তান যে কাণ্ডটা করেছিল সেটা হচ্ছে এক্সক্যালেটরি মুভমেন্ট বা এক্সক্যালেটরি অ্যাকশন। এক্সক্যালেট কথাটার মানে আমরা সবাই জানি, এইটুকু আমরা চোখ কান বুঝে বিশ্বাস করতে পারি। কি আমরা বলছি? এসকালেট। এসকালেট ভার্ব, এটা আমরা প্রায় প্রত্যেকে জানি এসকালেট কথাটার মানে। আচ্ছা ফাইন, এসকালেট কথাটার মানে যদি কেউ জানো আমাকে বলবে। আমরা এসকালেটরে উঠি, মেট্রোতে আছি, বিভিন্ন অফিসে আছি, এসকালেটরে চড়ি। তাহলে এসকালেট করা মানে কি? ত্বরান্বিত করা। নিশ্চয়ই এইটুকু আমরা বুঝতে পারছি কি বলছি। ভয় হবে নিত করা, অর্থাৎ কোনো একটা কিছু বেগ বাড়িয়ে দেওয়া, কোনো একটা কিছু দ্রুততরভাবে চলা, রাইট? বুঝছি এসকালেট করা। যেমন আমি বলি, why don't you escalate your studies? তুমি তোমার স্টাডিটাকে বাড়াচ্ছ না কেন? ওই সেই একই রকম পড়ে যাচ্ছ, এসকালেট করো, রাইট? তাহলে আমি এসকালেট, কিন্তু নন এসকালেটরি অ্যাকশন যখন আর্মি ইউজ করছে তার মানে কি? তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এসকালেটরি অ্যাকশন, যেটা পাকিস্তান করেছে। একটা হয়ে যাওয়ার ভাবতেও পারে, ওদের হাতে যা ড্রোন ছিল সব পর গুচ্ছের মতো ছাড়তে শুরু করেছে। ভেবেছিল মানে রাতারাতি উড়িয়ে দেবে। এটা হচ্ছে এসকালেটরি অ্যাকশন। আর ভারত কি করেছে? নন এসকালেটরি। আজকে ঘটনা ঘটে কালকে মেরে দিলাম, এরকম না, অনেক সময় নিয়েছে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলাম। অর্থাৎ ইমিডিয়েট নয়, অর্থাৎ আমি লিখতে পারি নট immediate in nature, right? আশা করি ক্লিয়ার থাকবে। Precise and targeted terrorist training campus at 9 different locations within Pakistan and Pakistan occupied Kashmir. POK যেরকম জলের মতো সোজা। ভারতবর্ষের প্রত্যুত্তর কেমন ছিল? তাৎক্ষণিক নয়, সঙ্গে সঙ্গে নয়, অত্যন্ত প্রিসাইজ মানে অর্থাৎ আমি বাংলায় বলতে পারি যথাযথ, মানে ঠিক যেখানে স্ট্রাইক করা দরকার সাধারণ মানুষকে নয়, ইভেন আর্মি বেসকেও নয়, বরং কোথায় যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেই টেররিস্টদের ঘাঁটিতে আমরা অ্যাটাক করেছি। তাই এই অপারেশনের আসল কথাই হচ্ছে প্রিসিশন,
তাহলে বুঝতে পারলাম কি বলছি, PRECISION, প্রিসিশন। এই প্রিসিশন কতটা নাউন, সেখান থেকে প্রিসাইজ অ্যাডজেক্টিভ খেয়াল রাখতে হচ্ছে। তো precise and targeted terrorist training campus at 9 different locations within Pakistan and Pakistan occupied Kashmir. পরিষ্কার দেখে নাও, বুঝতে না পারলে বলবে না। এরপরে কি? No military targets were engaged, একদম পরিষ্কার। দ্বিতীয় বক্তব্য কি, কোনো মিলিটারি টার্গেটকে আমরা কিন্তু আমাদের অপারেশনের জায়গা দেইনি। এবার তুমি আমাকে বলবে স্যার এনগেজ মানে তো কোনো কিছু জড়িয়ে দেওয়া বা ব্যস্ত থাকা, দ্যাট ইজ কল্ড এনগেজ। এখানে সম্পূর্ণ ওই যে বললাম যে ভাষাগুলো ইউজ হয় মিলিটারিরা করে সেটাই আমি ইউজ করেছি। নো মিলিটারি টার্গেটস ওয়্যার এনগেজ মানে কোনো মিলিটারি টার্গেটকে আমরা আমাদের তালিকাভুক্ত করিনি। রাইট, তুমি উল্টোটাও লিখতে পারো, তুমি তোমার নিজের মতো করে লিখলে নো মিলিটারি টার্গেটস ওয়্যার ইন অ্যাকশন। ঠিক আছে, কোনো মিলিটারি টার্গেট কিন্তু অ্যাকশনের মধ্যে ছিল না। সিম্পল, তোমার নিজের মতো করে লিখবে, কোনো সমস্যা নেই। However, in the early hours of 8 May, 8 May একদম শুরুতে, অর্থাৎ পাকিস্তান ঘটনাটা ঘটালো এরকম একটা বিষয়। পাকিস্তান in a escalated response, এই পাকিস্তান escalated response করেছে। তারা কি করেছে? Launched coordinated drone and missile strikes. তারা কি লঞ্চ করেছে আমাদের দিকে? এখানে লঞ্চ করা মানে কি? বাংলায় বললে ছোড়া, নিক্ষেপ করা। রাইট, কে নিক্ষেপ করেছে? কোঅর্ডিনেটেড ড্রোন and missile strikes, অর্থাৎ ড্রোন আর মিসাইলকে এক জায়গায় করে তারা আমাদের উপর ছুঁড়েছে, আঘাত চালিয়েছে। কারণ যে মিসাইলগুলো ড্রোন ক্যারি করতে পারে ওই জাতীয় মিসাইল তারা আমাদের দিকে ছুঁড়েছে। কোঅর্ডিনেটেড ড্রোন and missile strikes targeting over a dozen Indian military installations across the northern and western theaters. তারা কি করলো? আমরা তাদের মিলিটারি বেস টার্গেট করিনি, তারা আমাদের মিলিটারি বেস টার্গেট করলো, করে হামলা চালালো ড্রোনের মাধ্যমে। কোথায় চালালো? ওভার ডজন ইন্ডিয়ান মিলিটারি ইনস্টলেশনস, আমাদের মিলিটারি ইনস্টলেশনস গুলোর উপরে ওরা টার্গেট করে চালিয়েছে। কোথায়? across the northern and western theaters, অর্থাৎ সোজা কথায় উত্তর এবং পশ্চিম থিয়েটার। এবার তুমি আমাকে বলতেই পারো স্যার থিয়েটার আবার কি? এ তো আমরা নাটকটা দেখি, সেটা থিয়েটার না। সেনাবাহিনী যে স্ট্র্যাটেজিক্যাল লোকেশন তাকে বলা হয় থিয়েটার্স বা থিয়েটার্স বলে। বাট খেয়াল রাখবে, আমরা যেমন বলি থিয়েটার TER, আমরা যখন বলছি ক্যাডার CA কি ইউজ করি? ক্যাডার মানে কি? CA DRE, তো আমরা তো ক্যাডার বলি না, ক্যাডার বলি তো। এক্স্যাক্টলি, সেন্টার যখন বলছি সেন্টারে তো বলি না, সেন্টার বলি। ঠিক এই যে এখানে থিয়েটার মানেটা এরকম। বুঝতে পারলাম? ওয়েস্টার্ন থিয়েটার্স কেউ বলে, অসুবিধা কিছু নেই। এই অঞ্চল বোঝাতে, মিলিটারি অঞ্চল বোঝাতে থিয়েটার্স কথাটাকে ইউজ করা হয়। বুঝতে পারলাম? including Srinagar, Jammu, Pathankot, Amritsar, Ludhiana, Bathinda and Bhuj. এবার প্রশ্ন স্যারের কি জায়গার নাম মনে রাখতে হবে না? including different locations or different civilian locations like Srinagar, Jammu, etc. শেষ। অর্থাৎ আমি এত জায়গার নাম লিখেছি বলে লিখতে হবে এমন কোনো দরকার নেই। আমি লিখি including several civilian areas like অমুক। ব্যাস শেষ। আমি আমার মতো করে লিখব। তাহলে এইটুকু লেখা। নেক্সট, India's robust integrated counter drone breach। খেয়াল করো, আমি কি বলছি? ভারতবর্ষের আমার সাবজেক্ট কি? কাউন্টার ড্রোন ব্রিড।
ব্যাপারটা কি, মানে ড্রোনকে যে কাউন্টার করবে, তাকে যে প্রতিহত করবে, তার একটা গ্রিড অর্থাৎ চ্যানেলিং সিস্টেম, যার মাধ্যমে ওয়ার্ড অফ করা হয় এই ড্রোনগুলোকে, এই মিসাইলগুলোকে। তো কাউন্টার ড্রোন গ্রিড এন্ড আর সাথে কি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, রাইট? সেটা কেমন, তার সম্পর্কে একটা অ্যাডজেক্টিভ এখানে দেওয়া হলো। অ্যাডজেক্টিভটা হচ্ছে রোবাস্ট এবং কেমন ইন্টিগ্রেটেড। রোবাস্ট মানে ভেরি স্ট্রং and upright, ঠিক আছে, শক্ত সামর্থ্য, এই দ্যাটস রোবাস্ট, ভেরি রোবাস্ট এবং ইন্টিগ্রেটেড, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কাউন্টার ড্রোন গ্রিড এন্ড লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো লিখে তৈরি করে নিতে হবে। তোমরা সহজে বলি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কি? এটা হচ্ছে মূলত ভারতবর্ষে তৈরি। যন্ত্রটা আনা হয়েছিল, ডিভাইসটা আনা হয়েছিল কোথা থেকে? রাশিয়াতে। তোমরা জানো AS400। ভারতবর্ষ আসার পর থেকে কাকতালীয়ভাবে গত ফেব্রুয়ারিতে এইভাবে ফাইনালি তৈরি করা। ব্যাপারটা কি? লেয়ার মানে স্তরীভূত, বিভিন্ন স্তরে স্তরে তার ডিফেন্স সিস্টেমটাকে রান করা আছে। দেখবে তোমরা টিভিতে দেখেছো যে মিসাইল যখন থ্রো করছে, আমাদের ক্রুজ মিসাইল যাচ্ছে, কেমন যাচ্ছে? কমপ্লিট ভার্টিক্যাল ইনক্লাইনেশন, সোজা উপরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ ওদের HQ9, ওদের যে চাইনিজ ডিফেন্স সিস্টেম আছে, সে যতদূর অবধি আমাদেরকে দেখভাল করতে পারে তার বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ সরাসরি তারা আমাদেরকে যতদূর অবধি কন্ট্রোল করতে পারে তার বাইরে উঠে যাচ্ছে। প্রথমে উঠে তারপর হরাইজন্টালি যাচ্ছে। অর্থাৎ তাদের আত্মতার বাইরে আমি চলে গেলাম, তাদের রেডারের বাইরে চলে গেলাম, তারপর আমি অ্যাটাক করলাম। এবার কোথায় অ্যাটাক হবে তাদের পক্ষে বোঝা সম্ভব না। একমাত্র যারা অ্যাটাকটা করছে তারাই জানে, অর্থাৎ ইন্ডিয়াই। সেটাকে বলছে লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। আমি ব্যবহার করছি কি বলতে চাইছি, রাইট? ইন্টারসেপ্টেড দিস অ্যাটাক, এই অ্যাটাকটাকে প্রতিহত করেছিল। ইন্টারসেপ্ট করা মানে আটকানো, রাইট? ভালো বাংলায় বললাম যে প্রতিহত করা, রাইট? দিস অ্যাটাকস রিকভারিং ডিব্রিজ কনক্লুসিভলি ট্রেসড টু পাকিস্তানি অরিজিন। তুমি একটু বাদও দিতে পারো, বা যদি বুঝতে চাও আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে কি, অ্যাটাক করলো, আমরা সেই অ্যাটাকটাকে ইন্টারসেপ্ট করলাম, এবং শুধু তাই না, ইন্টারসেপ্ট করেছি তাই না, রিকভারিং ডিব্রিজ, ধ্বংসাবশেষকে রিকভার করে কনক্লুসিভলি ট্রেস টু পাকিস্তানি অরিজিন। অর্থাৎ তাদের যে ছোড়া ড্রোন, তার ধ্বংসাবশেষকে রিকভারি করে আমরা কিন্তু পাকিস্তানি অরিজিনে পৌঁছে গেছি। অর্থাৎ এই টেররিস্ট অ্যাটাকের ঘাঁটিগুলোতে পৌঁছে গেছি, আমাদের অসুবিধা হয়। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা। তার মানে প্রথম প্যারায় এই যে বিষয়টা রয়েছে, এখানে কি রয়েছে? এখানে বিশেষ কিছু নেই। যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার সবিস্তার বর্ণনা। প্রথমে তারা করেছিল সেই ঘটনাটা বললাম, এবং ভারতবর্ষ প্রতিহত করেছিল কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমরা ওদেরকে we wanted to teach them a lesson। কাকে? পাকিস্তানকে নয়, টেররিস্টদের। তাদের শেল্টারে থাকা যে অশুভ শক্তি আছে তাকে আমরা বার্তা দিতে চেয়েছি, রাইট? তার জন্য আমরা কি করেছি? আমরা তাড়া করিনি, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা কি করেছি? আমরা প্রিসিশন মেনে অ্যাটাক করেছি। ঠিক যেটা ধ্বংস করার দরকার সেটাই করেছি, আর কিছু করিনি। এবং তারা আমাদেরকে যা ছুঁড়েছে সেগুলো আটকেছি, তার একটা ডিটেইলস আমরা এখানে দিলাম। ক্লিয়ার? এইবার প্রশ্ন হচ্ছে এর মাঝখানে কোনো সোশিও-ইকোনমিক্যাল আলোচনা হলো। ধরো কথা বলছি, তোমরা যদি আমাকে বলো যে স্যার এখানে তো শুধু এইটাই হলো, তাহলে এটা নিয়ে অন্য কোনো আলোচনা কি সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব।
তোমরা যেটা জুড়তে পাও সেটা কি? তোমরা একদম পরিষ্কারভাবে লিখতে পারো যে any warfare in this modern world is an attempt to suicide. যে কোনো, আমি কি বললাম, দয়া করে লিখে নেবে, রাইট? Any warfare in the modern world, any warfare in the modern world is an attempt to suicide. সেটা কি? আত্মহত্যার সামিল। হঠাৎ কেন কথা? আজকের দিনে যুদ্ধ ব্যাপারটা একেবারে কার্যকরী না। যেই যুদ্ধে কারো হ্যালো একটু রিপিট করবেন? আমি বললাম any warfare in the modern world, any warfare in the modern world, right, is attempting a suicide, বা is to attempt a suicide, right? বুঝতে পারলে? তাহলে এটা কেন লিখলাম? তোমরা যদি একটা উদাহরণের সঙ্গে দিয়ে দাও যে following the war of Ukraine and Russia, we see that a prosperous nation has been demolished completely by the warfare. কি বললাম? আমরা যদি দেখি যে এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের পরিণতি, তার যে কনসিকুয়েন্স, সেখান থেকে আমরা কি শিক্ষা নিই? তাহলে we take a lesson that after the long held war between Russia and Ukraine, a prosperous nation, অর্থাৎ যে নেশনটার সম্ভাবনা আছে, promising nation, has been demolished, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। বলতে পারলাম কি এই যুদ্ধে কার কথা বলছি? ইউক্রেনের কথা বলছি, রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। and Russia is not at all out of the malicious effect of the warfare. এবং এটাও খেয়াল রাখতে হচ্ছে যে এটা ভাবার কোনো কারণ নেই, রাশিয়া সেফ। অর্থাৎ আমরা এটা লিখতেই পারি যে রাশিয়া is not at all kept out of the malicious effect of the war. অর্থাৎ রাশিয়াও কিন্তু এই যুদ্ধের যে তীব্র ক্ষয়ক্ষতি তার বাইরে নয়, তাদের অর্থনীতিতে বিরাট প্রভাব পড়েছে, রাইট? আর ইউক্রেন তো মোটামুটি ধ্বংস হয়ে গেছে। প্রতি বছর ভারতবর্ষ থেকে, চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে কত ছেলে মেয়ে পড়তে যায়, তাদের ইউনিভার্সিটির খুব নাম, সেখানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, সেই দেশটা পুরো ধ্বংস হয়ে গেল। কেন? এই যে তাৎক্ষণিক একটা ব্যাপার, রাইট? কুইক এসকালেশন, এটা করতে গিয়ে তাহলে দেখলাম যে তার পরিণতি ভালো হয়নি। সেটাও আমরা লিখতে পারি, এটা শুরু করতে পারি। এবার লিখে বই বলো স্যার, প্রথমে আপনি বললেন যুদ্ধের বিরুদ্ধে, তারপর আমি লেখাটা শুরু করব কি করে? না, ব্যাপারটা ঠিক না। এইটা লিখেই বলবো, বাট a constant indulgence on the part of Pakistan, কি বললাম? A constant indulgence মানে প্রশ্রয়, indulgence মানে উস্কানি, প্রশ্রয়, a constant indulgence on the part of Pakistan has made India
resolute to launch these precised war. কি বললাম পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলার মতো চেষ্টা করব। অর্থাৎ লাগাতার উস্কানি, লাগাতার প্রশ্রয় পাকিস্তানের তরফ থেকে ভারতবর্ষকে এই লড়াই বা এই যুদ্ধে বাধ্য করেছে, তাকে has made India resolute, তাকে বদ্ধপরিকর করেছে এই লঞ্চ করতে। কি লঞ্চ করতে? প্রিসাইজড ওয়ার বলবো না, বলবো প্রিসাইজড ওয়ার, অর্থাৎ ঠিক যাদের বিরুদ্ধে আমাদের একটা তাদেরকে অন্য কাউকে। এইটুকু করার পর আমার প্রথম প্রশ্ন, যেটুকু বললাম এইটুকুকে নামানো যাবে কি? আমার বাংলা বক্তব্য, অর্থাৎ এইটুকু আমি লিখতে পারি কি? আমি একদম পরিষ্কারভাবে বলবো যে এইটুকু অন্তত আমি নিজের মতো করে লিখতে পারবো কিনা, মানে তোমরা লিখতে পারবে কিনা? পারা যায় মনে হচ্ছে, ফাইন। তাহলে এই জায়গাটা অন্তত আমরা এনশিওর করতে পারলাম যে এই জায়গাটা আমরা ধরতে পারবো বা লিখতে পারবো। এবারে বাকি পার্টে আমি আসবো, একটু অন্যভাবে আসবো। লেখাটা একটা এসের মতো করে লেখা, যেহেতু বিষয়টা বড়। এখানে বলছি, following these provocations, India conducted precision strike against Pakistan air defense system at a number of locations in Pakistan. Right? অর্থাৎ পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেমেও কিন্তু ইন্ডিয়া আঘাত হেনেছে। প্রভোকেশন মানে কি? আমার কাছে ক্লিয়ার আছে। প্রভোকেশন মানে উস্কানি। Following this provocation, মানে এই ঘটনাটার পর আগে কিছু করেনি, ইন্ডিয়া কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। These strikes were deliberately confined, অর্থাৎ আমরা যে স্ট্রাইকটা করেছি সেটা কিন্তু deliberately, অর্থাৎ intentionally, ইচ্ছাকৃতভাবেই confined, মানে আবদ্ধ রেখেছি to the neutralization of systems that had facilitated the earlier Pakistani assault and were executed under the guideline principle of equal intensity in the same domain. ব্যাপারটা অনেকের কাছে বোঝা বাইরে। আমি একেবারে ছোট ছোট সেন্টেন্সে These strikes were deliberately confined, এইটুকু বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যে স্ট্রাইকটা করেছি এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করা আছে। কোন জায়গায়? To the neutralization of system, অর্থাৎ আমাদের অ্যাকশনটা কনফাইন্ড ছিল। কতটুকুর মধ্যে কনফাইন্ড ছিল? আমরা নিউট্রালাইজ করেছিলাম। বাংলায় বললে কি করেছিলাম? প্রশমিত করেছিলাম। Right? Neutralization of systems, কোন একটা সিস্টেমকে, কোন একটা ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করেছি, তাকে প্রশমিত করেছি। দেখবে এই যে এত উগ্রপন্থী মারা গেল, মানে তাদেরকে আমরা খুন করলাম, অর্থাৎ তাদেরকে শেষ করে নিঃশেষ করলাম। একটা আর্মি অফিসার কখনো বলেননি যে we killed them, অর্থাৎ কিল কথাটার বদলে তারা কি কথা ব্যবহার করে? ওরা বলে যে আমরা কি করেছি? আমরা নিউট্রালাইজ করেছি। খুন করে ভাড়াটে খুনি, লাইসেন্সড কিলার যারা আছে তারা খুন করে। সেনাবাহিনী তো কিলার নয়, সেনাবাহিনী হচ্ছে তোমার বিরুদ্ধে যে শক্তি কাজ করছে তাকে তুমি সরিয়ে ফেলছো, তাকে প্রশমিত করছে। তাই কথাটা লিখে we neutralized free terrorist হেনাতেনা। তাই বললাম আমরা আবদ্ধ ছিলাম শুধুমাত্র নিউট্রালাইজ করার দিকে একটা সিস্টেম, যে সিস্টেমটা ফেসিলিটেট করেছিল কি আর্লিয়ার পাকিস্তানি অ্যাসল্ট, অর্থাৎ পাকিস্তানের যে 26 জন নিরীহ টুরিস্ট তাদের উপর আক্রমণ, অ্যাসল্ট মানে আক্রমণ যারা এনেছিল
তাদের মধ্যেই আমাদের আক্রমণ সীমাবদ্ধ ছিল। এবার ধরো কেউ লিখতে চাইছে যে এত জটিলভাবে আমি লিখব, সহজে কি করে লেখা? সিম্পল, একদম পরিষ্কার লিখি, ইন্ডিয়াস assault was restricted to কাদের উপর? India's assault was restricted to the system that brought about heinous attack on 26 innocent civilians. দেখো কি বললাম, India's assault মানে India's attack was restricted to, এটা নিয়ন্ত্রিত ছিল, to the system, সেই সিস্টেমের প্রতি, that brought about, যেটা ঘটিয়েছিল। স্যার brought about লিখবো, আপত্তি নেই, তুমি লিখো that caused CAUSED heinous attack, heinous মানে জঘন্য, যে অপরাধের কোনো তুলনা হয় না তাকে আমরা বলি heinous crime, heinous attack on 26 innocent civilians। আমি এভাবে লিখি, কোনো অসুবিধা নেই। তাদের বিরুদ্ধে আমরা আক্রমণ করেছি, পরিষ্কার। এরপরে যে ডিটেইলস আছে সেটা পরে যাব, এইটুকুর মধ্যে আমি যাচ্ছি না। অর্থাৎ যতটুকু আমার করার কথা ছিল আমি ততটুকু লিখলাম। এবার ধরো কেউ কনক্লুড করতে চাইছে, শেষে পৌঁছতে চাইছে, তাহলে কি করবে? এই লেখাটার পর একটা কনক্লুডিং একটা প্যারাগ্রাফ কি থাকতে পারে? ভেরি সিম্পল, নাও a counter attack is not a crime but a legitimate action to safeguard our esteem and right to life। কি বললাম? কাউন্টার অ্যাটাক ইজ নট আ ক্রাইম, এটা অপরাধ নয়, বাট আ লেজিটিমেট অ্যাকশন, অর্থাৎ একটা বৈধ অপারেশন টু সেফগার্ড, অর্থাৎ আত্মরক্ষা করা, সেফগার্ড করা। আমাদের এস্টিম মানে আমাদের প্রেস্টিজ, আমাদের মান সম্ভ্রম, সেটাকে রক্ষা করা। এন্ড রাইট টু লাইফ, আমাদের জীবনকে মানে সোজা কথায় প্রোটেক্ট করা। তাহলে এই যে কাউন্টার অ্যাটাক, এটা কিন্তু কখনোই ক্রাইম নয়। রাইট? This message is believed to be, acha tomato দরকার নেই, this message is believed to be
sent to those militias মানে তুমি এখানে টেররিস্ট বলতে পারো, কোনো অসুবিধা নেই। who engage humanity into sorry into লিখবো না, লিখবো in fanatic religious war। লিখলাম, এটা দিয়ে আমরা জায়গাকে শেষ করলাম একটা বার্তা দিতে। This message is believed to be sent, এটা মনে করা হয় যে এই মেসেজটা পৌঁছেছে কাদের কাছে? to those militias, to those terrorists, সেই সমস্ত টেররিস্টদের কাছে, মিলিশিয়াসদের কাছে who engage humanity, যে মানবতাকে লাগিয়ে দেয় কিসের পেছনে? in fanatic religious war, একটা ধর্মান্ধ যুদ্ধে, একটা গোড়া ধর্মযুদ্ধের মধ্যে গোটা মানব সমাজকে সম্পৃক্ত করে দেয় যারা, তাদের বিরুদ্ধে কিন্তু এটা একটা মেসেজ গেল। কোন দেশের বিরুদ্ধে, কোন জনজাতির বিরুদ্ধে নয়। রাইট? এইটুকু যদি আমরা প্রডিউস করে আসতে পারি, মোর দ্যান এনাফ। রাইট? এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, ক্লিন এন্ড ক্লিয়ার ফার্স্ট পার্ট। আশা করি এইটুকু আমরা বুঝতে পারলাম। বাংলাতে বলে দিলাম, যদি আবারও অসুবিধা হয় বলবে, কোনো সমস্যার কিছু নেই, আমি আমার জায়গা থেকে জায়গাটা করে দেবো। এটাও যদি মনে হয় যে ঠিক আছে, আমরা যদি সহজ কোনো একটা লেখা পেতাম, এর থেকেও কোনো সহজ লেখা, সেটা আমি রাখতে পারি, অসুবিধা কিছু নেই। যদি সেরকম প্রয়োজন হয় অবশ্যই বলবো। রাইট, এরপর চলে যাবো আমাদের নেক্সট পার্ট। নেক্সট পার্ট ভেরি সিম্পল, সাইবার ক্রাইম। কোন জায়গাটায় আমরা বুঝবো? ছোট ছোট পার্ট। প্রথমে ইন্ট্রোডাকশন, সাইবার ক্রাইম কি বিষয়টা কি বুঝি। সাইবার ক্রাইমের উপর এসে আসে, সাইবার ক্রাইমের উপর চিঠি আসতে পারে, সাইবার ক্রাইমের উপর যে কোনো রকমের আমাকে রিপোর্ট লিখতে হতে পারে। তাহলে এই রিলেটেড ইস্যু এখন কমন। তাহলে সেটাকে করতে গেলে আমরা ফোন তুললেই এখন নজরে আসে যে ওই সাইবার যে ট্র্যাপ, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত সাবধান করছে। আমরা এখানে কি দেখছি? সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস অ্যাটাক। রাইট? এই যে প্রথমে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস অ্যাটাক, একটা পার্ট। আ কোম্পানি মানে সরি, এটা অন হবে, অন এ কোম্পানি অর অ্যান ইন্ডিভিজুয়াল মেক্স। আচ্ছা, আমরা বিষয়টাকে আরো সহজ করি। লেখাটার মধ্যে যে জটিলতা আছে সেটাকে সরিয়ে ফেলি। সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস অ্যাটাক that a company or an individual makes, যেটা একটা কোম্পানি বা কোনো ব্যক্তি মানুষ ভোগ করতে পারে, অর্থাৎ এই ভোক্তব্য হতে পারে। কোম্পানি মানে এখানে কোম্পানি গ্রুপকে বোঝাচ্ছে, অর্থাৎ অনেকগুলো মানুষ একসাথে এতে ভুক্তভোগী হতে পারে বা একটি ব্যক্তি মানুষও ভুক্তভোগী হতে পারে। অর্থাৎ সাইবার ক্রাইমটা শুধুমাত্র ব্যক্তি মানুষ নয়, একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে কাজ করতে পারে, সেটা প্রথমেই বলে দাও। There are many cases where the cyber attack has brought massive loss to the company and individuals, অর্থাৎ একই বিষয়, due to the data hack। Important point কোনটা, কি কারণে হয় সেটা আমরা বুঝলাম যে ডেটা হ্যাকিং এর জন্য।
অর্থাৎ যে গোপন নথি সেটা আমরা বার করে নিই, তার জন্য সাইবার ক্রাইমটা হয়। ক্লিয়ার? We live in a technology driven era. আজকের জগৎ কি টেকনোলজি দ্বারা চালিত, অর্থাৎ প্রযুক্তি চালিত যুগ আজকের যুগ। And every piece of information is now fed on computers. অর্থাৎ প্রতিটি খবর কি is now fed on computers. অর্থাৎ আমাদের যে গ্যাজেটস রয়েছে, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, এই সমস্ত কিছু খবর এই গ্যাজেটের মধ্যেই থাকে। আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, আজকে আমি পরীক্ষা দিচ্ছি, কালকে তার সাথে আমি খেতে গেছিলাম, এই সমস্ত খবর কোথায় থাকে? আমাদের সোশ্যাল মিডিয়ায় থাকে, ইলেকট্রনিক গ্যাজেটসে থাকে, রাইট? Cyber crime involves an attack on computers and digital devices. তার মানে লেখাটা কেমন ভাবে তৈরি হচ্ছে? আমি বলছি যে আজকের জগৎ প্রযুক্তি নির্ভর। আমাদের যাবতীয় তথ্য এই সোজা কথায় প্রযুক্তি নির্ভর যে যন্ত্রাংশগুলো আছে তার মধ্যে স্টোর থাকে। ক্লিয়ার? আর সাইবার অ্যাটাক হয় কোথায়? ওই যন্ত্রগুলোর মধ্যেই। পরিষ্কার বললাম, রাইট? So these cyber attacks can prove hazardous. এটা ভয়ঙ্কর হতে পারে, বিপদসংকুল হতে পারে, not just for the organization. কোন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে কিছু হতে পারে না, but also for the nation. গোটা দেশের ক্ষেত্রেই ভয়ঙ্কর বিপদ হতে পারে। আমরা জানি পাকিস্তান সাইবার হ্যাকিং চেষ্টা করেছিল, রাইট? যে পার্টিকুলার মেসেজ বা লিংক ওরা পাঠাতো তার নামটা কি ছিল? পাকিস্তান যেটা পাঠাতো এই যুদ্ধের মাঝখানে হ্যাক করার চেষ্টা করত, সেটা কি ছিল নামটা? মানে আমি তোমাদের জিজ্ঞেস করছি, মানে চ্যালেঞ্জ ফেলছি তার মানে আমি মনে করতে পারছি না, তাই জিজ্ঞেস করছি। ওরা একটা লিংক পাঠাতো, তোমরা খেয়াল করো। আচ্ছা, এনিওয়ে মনে পড়লে টু ডেট মানে আজ অবধি টিল ডেট বোঝাতে যা বোঝায় অনেকটা টু ডেট কথার মানে কাছাকাছি। There are many digital attack cases in India and global. শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বুকেও অনেক ঘটনা ঘটেছে। Pushing for more security measures, যেটা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছে কিসের? সিকিউরিটি মেজার্স। অর্থাৎ নিরাপত্তার একটা দরকার, সেটার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি যদি এভাবে না লিখতে চাও, লিখবে না। তুমি লিখবে যে এই যে সাইবার ক্রাইম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, কি বললাম, সহজে কিভাবে লিখবে? পরিষ্কার লিখছো যে সাইবার ক্রাইম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড leads us to upgrade security measures. অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে এই যে সাইবার ক্রাইম এগুলো কি করছে? এটা আমাদেরকে লিড করছে, অর্থাৎ আমাদের সেই দিকে এগিয়ে যাচ্ছে। লিডস আস কিসের দিকে? টু আপগ্রেড আওয়ার সিকিউরিটি মেজার্স, অর্থাৎ আমাদের সিকিউরিটি মেজার্সকে আপগ্রেড করতে হবে। এই দিকে আমাদের এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এর একমাত্র উপায় হচ্ছে সিকিউরিটি মেজার্সকে ঠিকঠাক করা। এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। These attacks are also affecting the economy of the country if not controlled in the initial stage. These attacks are also affecting the এটার ফলে কি হচ্ছে? শুধুমাত্র যে আমাদের ইকোনমি এটাকে ধ্বংস করে দিচ্ছে তা নয়, যদি না controlled in the initial, অর্থাৎ যদি ইনিশিয়াল স্টেজে অর্থাৎ প্রাথমিক দিক থেকে আটকাতে না পারি, প্রথমেই যদি এটাকে অঙ্কুরে বিনাশ না করতে পারি, রাইট?
তাহলে কিন্তু এটা আমাদের অর্থনীতিতে এফেক্ট ফেলবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? এইটা বললাম অঙ্কুরে বিনাশ করা, আপনি তো বাংলায় বলে চলে গেলেন, লিখবো কি করে, কোনো সমস্যা নেই। These attacks are also affecting the economy of the country if not controlled in the initial stage. তুমি লিখতে পারো if not controlled। বেশ, ধরো আমি যদি এই অঙ্কুরে বিনাশ কথা লিখি তাহলে কি করে লিখবো? If it is not nipped in the bud. If it is not nipped in the bud, এই যে বলছি nip in the bud, এটা হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ইডিয়মেটিক এক্সপ্রেশন। অঙ্কুরে বিনাশ ঘটানো, শুরুতেই শেষ করে ফেলা। অর্থাৎ যদি সেটা না করতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষ একটা অর্থনৈতিক মন্দা দিয়ে এগিয়ে চলেছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই জায়গায় কারো যদি কোনো প্রবলেম থাকে বলবে। প্রথম প্যারাগ্রাফটাই এমন ভাবে রাখলাম, আমি যদি একটু ক্যালকুলেট করি যে এইটুকু ধরো এমন একটা বিষয় আমি হয়তো আমার ক্লার্কশিপের এক্সামিনেশনের জন্য কত লিখব, আমাকে সেখানে মানে কিছুই না, আমার 10 মিনিটের মধ্যে লেখাটা শেষ করতে হচ্ছে। এক একটা টপিক অর্থাৎ 8 মিনিট থাকবে। তো তার মধ্যে কত লিখতে পারি, কত ওয়ার্ড ইউজ করতে পারি, একটু খেয়াল করে দেখো। কেউ যদি এটুকু করে তার কাছে ওয়ার্ড মানে লিমিট কত থাকছে 108। অর্থাৎ এইটুকু লেখা হলো 108। কেউ যদি এটুকু প্রোডিউস করে দিতে পারে যে সাইবার ক্রাইম কি, কিভাবে হয়, উদ্দেশ্য কি থাকে, তাকে আটকানো কি করে যেতে পারে, এইটুকু যদি লিখে আসে তাও অনেকটা নাম্বার ক্যারি করবে। তারপর তো বিস্তারিত আলোচনার জায়গা আছে। যেমন আমরা লিখলাম হোয়াট ইজ সাইবার ক্রাইম, এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফাইন করছি। সাইবার ক্রাইম কি পরিষ্কার করে আমরা লিখছি এখানে সাইবার ক্রাইমের বিষয়টা কি, অর্থাৎ আমরা বলছি মুখে সাইবার ক্রাইম, ব্যাপারটা সাইবার ক্রাইম or attack is defined as a systematic criminal activity. এটা কেমন ক্রিমিনাল অ্যাক্টিভিটি? সিস্টেমেটিক। মানে আজকে ভাবলাম কাল কাউকে ফোন করে দিলাম, ওটা নয়। রীতিমতো পড়াশোনা করে আটঘাট বেঁধে প্রাতিষ্ঠানিকভাবে নামতে হয়। অকারিং কোথায় ঘটে? অকারিং ডিজিটাল and done by attackers, done by specially learned individuals. এভাবে বলতে there are many examples of cyber crime including fraud. আচ্ছা, সাইবার ক্রাইমের মধ্যে কি পড়ে? ফ্রড, ম্যালওয়্যার ভাইরাস, অর্থাৎ যে ভাইরাস তোমার সিস্টেমে ঢুকে তোমার সিস্টেমটাকে কন্ট্রোল করবে, তুমি আর কিছু করতে পারবে না। সাইবার স্টকিং এন্ড আদার্স, রাইট? তো ব্যাপারটা কি? এই জিনিসগুলো মিলিয়ে সাইবার ক্রাইম, রাইট? Due to this, government agencies and companies are investing more in the maintenance and hiring of cyber experts. অর্থাৎ এর জন্য কিন্তু গভর্নমেন্ট প্রচুর খরচা করে তাকে প্রতিপালন করার ক্ষেত্রে, এবং যখন তারা হায়ার করে এই যে সাইবার ক্রাইম এক্সপার্টদের তাদের জন্য। আর আগেকার দিনে কি হতো? সাইবার ক্রাইম was committed only by individuals, কোনো ব্যক্তি বিশেষ সেটা করত, or by small groups. However, now highly complex cyber criminals network পরিষ্কার হচ্ছে on attacking the system for detection. অর্থাৎ এখন বিষয়টা হয়েছে অন্যরকম। এখন একটা নেক্সাস, একটা চক্র কাজ করছে, একটা র‍্যাকেট কাজ করছে, যারা এই পুরো ঘটনাটাকে ঘটায়, রাইট? অর্থাৎ সাইবার ক্রাইমের ব্যাপারটা কি? এবার সাইবার ক্রাইমের মধ্যে কি পড়ে? দ্য গ্রুপ অফ সাইবার ক্রাইমস, ইন্ডিভিজুয়াল করতে পারে, প্রপার্টি করতে পারে, বা একটা খোদ গভর্নমেন্টই এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তাহলে ইন্ডিভিজুয়াল সাইবার ক্রাইমে কি পড়ে সেটা না। এবার প্রপার্টি, সেটা কি?
similar to the real world, অর্থাৎ আমরা জগৎ যেমন দেখি, where criminals steal the property, তুমি যাচ্ছ তোমার সেল ফোনটা তুলে নিয়ে চলে গেল, এটাও ডাকাতি, এটাও চুরি। In the cyber world, attacker steal data, সে কিছু করে না, সে শুধু তথ্যটা নিয়ে নেয়। তুমি একটা নতুন ফোন কিনবে, আলোচনা করছো বাড়ির লোকের সাথে, বেশ বন্ধু-বান্ধবের সাথে, হঠাৎ করে তুমি ইন্টারনেট সার্চ করছো, হয়তো ফেসবুক খুলেছো বা ধরো কোনো কিছু খুলেছো, কিছু সার্চ করছো, হঠাৎ দেখলে মোবাইল নিয়ে অ্যাড আসছে, ভিভোর অ্যাড, অপোর অ্যাড, মোটরোলার অ্যাড আসছে। তুমি ভাবলে এটা বোধহয় কাকতালীয়, আবার কয়েকদিন বাদে তুমি আবার সেই অ্যাড আসছে। মানে তুমি যখনই যে বিষয় নিয়ে আলোচনা করছো তার অ্যাড আসছে। এবার প্রশ্ন হলো কি করে হলো এটা? Your set is listening to you and taking your photos at every moment. তুমি তাকে অ্যাপে পারমিশন দিয়ে রেখেছো তোমার ছবি, তোমার সাউন্ড সবকিছু রেকর্ড করা। তুমি ভাবছো আমি তো ফোনটা আমার এখন অ্যাক্টিভেট, মানে সোজা কথা আমার নেটটা চলছে ঠিকই, কিন্তু আমি তো কথা বলছি না, কিছু সার্চ করছি না, সাইলেন্টলি তারা সব শুনছে, অর্থাৎ তারা ডেটা স্টিল করছে by using malicious software, ক্ষতিকারক সফটওয়্যারের মাধ্যমে। The attacker attacks the hello হ্যাঁ, বলছিলাম যেরকম কোনো এসএমএস আছে, যেরকম আমি এটা বোঝার জন্যই একটা এসএমএস ওপেন করেছি, যেমন কন্টিনিউ উইথ পসিবল রিস্ক, আই আন্ডারস্ট্যান্ড দিস লিঙ্ক মে বি হার্মফুল, মানে এটাতে না ক্লিক করলে কিন্তু এটা ওপেন হবে না। হ্যাঁ, এই যে যখন বলছে যে এটা হচ্ছে আমি কাউকে কিছু পাঠালাম, পাঠাবার পর একটা লিংক পাঠালাম, তুমি লিংকে যেই ক্লিক করলে ব্যাস তোমার ফোনের উপর থেকে তোমার কন্ট্রোল চলে গেল, আমার কন্ট্রোল চলে এলো, আমি সমস্ত ডেটা হ্যাক করে নিলাম এবং সেই অনুযায়ী আমি সমস্ত টাকা পয়সা যা তোমার আছে সব আমি তুলে নিলাম। তাহলে এই যে চুরিটা হচ্ছে এটা তথ্য চুরির মাধ্যমে হচ্ছে, বুঝতে পারছি? এটা তো খুব কমন, কিন্তু তোমার কিছু এক পয়সাও নেবে না, তাও অনেক কিছু চুরি হচ্ছে, তুমি জানতেই পারছো না সেটা কি। তোমার পছন্দ চুরি হচ্ছে, তোমার রুচি চুরি হচ্ছে, তোমার স্ট্যাটাস চুরি হচ্ছে, মানে এগুলো করবো না, আমার পছন্দ জেনে কি হবে? হ্যাঁ, আসল কাজই হবে। তোমাকে যে মুহূর্তে তুমি যে কোনো অ্যাক্টিভিটি করছো, তোমাকে ওই দিকে তোমার পছন্দের দিকে টেনে নিয়ে চলে যাবে। তুমি তোমার যে কাজ তাতে মন দিতে পারবে না, সে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করবে তার প্রোডাক্ট বেচার জন্য, তোমাকে যেন ওই দিকে ঠেলে নিয়ে যায়। অর্থাৎ এন্টায়ার ওয়ার্ল্ড, মার্কেটিং এর ওয়ার্ল্ড তোমার ফোনে কন্টিনিউয়াস শুনছে তোমার বক্তব্য। একটা মেসেজ এলো, মাঝখানে একটা জিব্বার করা ল্যাংল্যাংয়ের ছবি, বললো এটা যে আপনি যদি 20 জনকে না পাঠান তাহলে আগামী 1 বছর আপনার খুব খারাপ যাবে। এবার তারা এটা মার্কেটে চাউল করে কি দেখছে, কারা পাঠাচ্ছে, যারা পাঠাচ্ছে, ফরওয়ার্ড করছে, রিফরওয়ার্ড করছে, এরা বুঝে গেল যে এরা হচ্ছে ধর্মভীরু। তাহলে এদের কাছে ধর্মীয় কন্টেন্ট যদি আমি পাঠাতে পারি তাহলে খাবে। আস্তে আস্তে সেই ধর্মীয় কন্টেন্ট তোমাকে পাঠানো শুরু করলো। আর যারা পাঠালো না, জাস্ট ইগনোর করলো, বুঝে গেল যে এদের ওসব টান নেই, পাঠিয়ে লাভ। এইখানে স্ক্রিনিং হয়, একটা স্পেশালাইজড টিম এটার পেছনে কাজ করে। আমি একটা অ্যাটাকের ছবি পাঠিয়ে দিলাম, এই আদমপুরের সব ধ্বংস হয়ে গেছে, গোটা জায়গায় পাঠিয়ে দিলাম। এবার দেখছি কারা ফরওয়ার্ড করে, তার মানে তারা যুদ্ধ পছন্দ করছে, মানে হালকা মনের মানুষ। তাহলে এখানে খাবে এই প্রোডাক্ট, যুদ্ধ সম্পর্কিত নিউজ দেখে দেখা বারবার। অর্থাৎ এই হচ্ছে তথ্য চুরি। অর্থাৎ সাইবার ক্রাইম শুধুমাত্র টাকা পয়সা নিল হলো সেই তা নয়, তার বাইরে বিশাল বিষয় আছে। ডিজিটাল অ্যাটাক, ডিজিটাল অ্যারেস্ট, সেটাও সাইবার ক্রাইমের একটা পার্ট, তোমরা জানো সেটা, রাইট?
অর্থাৎ এই পার্টগুলো এর মধ্যে আসে। সো বাই ইউজিং লিখলাম the property to reserve system of the organization, right? এইটুকু বোঝা গেল কি বলতে চাইলেন, আশা করি ক্লিয়ার থাকছে। চলো এটা একটা জায়গা ক্লিয়ার। নেক্সট এবার স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট কি করবে সেটা নিয়ে সব বিস্তারে বর্ণনা করা, রাইট। তারপরে হচ্ছে ব্যাপারটা কি। এবার থেফট অর্থাৎ চুরির কোন জায়গাগুলোর সাথে জড়িত। তারপর হচ্ছে সাইবার স্টকিং কি, ম্যালিশিয়াস সফটওয়্যার কি, আচ্ছা লস রিলেটেড টু সাইবার ক্রাইম, কি আইন আছে সাইবার ক্রাইমের জন্য, এক্সিস্টিং এবং প্রপোজাল এর মধ্যে কি আছে। যেমন ইন ইন্ডিয়া देयर আর মেনি সাইবার লস enacted to stop this threat, অর্থাৎ এই থ্রেটগুলোকে আটকানোর জন্য অনেক ল আছে, be it for the individual or organization, সেটা ব্যক্তি মানুষ বা অর্গানাইজেশন। These laws help to either bring down the number of cases, অর্থাৎ এই জাতীয় ঘটনা যাতে না ঘটে সেটাকে কমানো যায়, or eliminate this digital crime, বা এটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া যায়, সেটাও হতে পারে। Apart from these laws, as an individual, you also need to take steps to stop this crime. অর্থাৎ আপনাদের সচেতন থাকতে হবে, like not providing your login details, installing trust antivirus software, and keeping your online profile private can help act against such crimes. এই জাতীয় বিষয় আমরা দেখতেই পারি। এবং লাস্ট হচ্ছে কনফিউশন, অর্থাৎ আমি এটা বিষয় নিয়ে বলতে পারি কি। তো সাইবার ক্রাইম ইজ সিগনিফিক্যান্ট, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, সিগনিফিক্যান্ট থ্রেট that can bring huge loss to the individual and the organization. It is essential to follow basic online rules to ensure the safety of self and organization. লেখা যেতে পারে। তাহলে কিভাবে সাইবার ক্রাইমের পুরো ব্যাপারটাকে ছকে ফেলতে পারি। বাট খেয়াল রাখবে, আমি যখন লিখব লয়ের কথা লিখলাম, ম্যালিশিয়াস সফটওয়্যারের কথা এই মুহূর্তে আমার লেখার প্রয়োজন নেই, unless it is an elaborate essay. সাইবার স্টকিং নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই যদি না একটা বড় এসে লিখি। থেফট রিলেটেড ইস্যু আমার এক্সপ্রেস করার প্রয়োজন নেই, রাইট। হ্যাকিং নিয়ে বলতে পারি, এত ডিটেইলসে বলবো না, খুব ছোট করে বলবো, কারেক্ট। আর বাকি যে পার্ট রইল তোমার হচ্ছে এবার হচ্ছে, তাহলে বোঝাতে পারলাম কি একটা লেখাকে কিভাবে লেখা যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এইবার ইউ ডু আ থিং, আমি দুটো বিষয় আলোচনা করলাম, ওভারঅল টপিক ডিসকাস করি, বুঝিয়ে দিলাম বাংলা। এবার তোমাদের কাজ এটার উপর লেখাগুলোকে রেডি করা। আবার বলছি, প্রচুর শব্দ যোগে নয়, ছোট করে একটা জায়গায় আনা। আমরা এসে কথাও যদি ভাবি তাহলে কি 400 ওয়ার্ডের উপরে নয়। আর যদি আমাদের লেটার রাইটিং বা আমরা রিপোর্ট রাইটিং এর কথা ভাবি তাহলে সেক্ষেত্রে 150 থেকে 170 ওয়ার্ডের বেশি না, অর্থাৎ কাছাকাছি 200 ধরতে পারি, রাইট। এর মধ্যে নামাতে হবে সম্ভব, কারণ কোথা থেকে শব্দগুলো নিতে হবে আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে এটা করা যাবে কি? আর ইউ কনফিডেন্ট? হ্যালো, হ্যাঁ স্যার, চেষ্টা করতে হবে। মানে যেহেতু আমি নিজেই একেবারে বিচ্ছিরি অবস্থায় ছিলাম, ফলত আমার বলার নেই, হোপফুলি এটা রেডি থাকবে। পিডিএফ ঠিক যেমন দেখছো এইভাবে চলে যাচ্ছে এখন গ্রুপে, দেখে নেবে এবং রেকর্ডিং চলে যাবে, দুটোই একটু দেখে নেবে। আশা করি দুটোর বেস করে অন্তত প্রাথমিক কিছু লেখা যাবে, রাইট। চেষ্টা করছি যদি সম্ভব হয়, মানে যদি ওই দিক থেকে সাড়া পাই তাহলে এই সপ্তাহের মধ্যে আরো একটা ক্লাস অ্যারেঞ্জ করা, যত দ্রুত পারা যায় আর কি। ঠিক আছে, চলো কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো।
তোমরা যারা আছো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো বিষয় টপিক রিলেটেড ইস্যু বলতে পারো। না কোনো প্রশ্ন নেই। ওকে ডান গুড বাই।